ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি থেকে সবাইকে শুভ সকাল। আমরা আজকে আমাদের দিল্লির দ্বিতীয় দিনের যাত্রা শুরু করলাম। প্রচণ্ড ঠান্ডা, এই মুহূর্তে এখানে 7 ডিগ্রি টেম্পারেচার চলছে। তো আমি তো আসলে এই ধরনের ঠান্ডার সাথে অভ্যস্ত না, এই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন যাচ্ছি হচ্ছে হুমায়ুন টম্ব, নিজামুদ্দিন। তো আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে আমরা নিজামুদ্দিন এরিয়াতে হুমায়ুন টম্ব, ইসা খান টম্ব, নিজামুদ্দিন আউলিয়ার দরগা এই জায়গাগুলো এক্সপ্লোর করব। তো চলুন দিনটা শুরু করা যাক, যাওয়া যাক। আমি বের হয়েই একটা সিএনজি নিয়ে নিয়েছি। আর ভাড়ার ব্যাপারটা হচ্ছে আপনি এখানে মোটামুটি একটু দরদাম করে নেবেন, তাহলেই চলবে। পাহাড়গঞ্জ থেকে 120 রুপি দিয়ে আমি একটা সিএনজি নিলাম। এখন যাচ্ছি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার হুমায়ুন টম্বে। চলুন যাওয়া যাক। চমৎকার ব্যাপার হচ্ছে দিল্লিতে রাস্তাঘাট সব ওয়ান ওয়ে এবং বিশাল রাস্তা, প্রায় 8 লেনের রাস্তা সব দিকে সেন্ট্রাল দিল্লিতে, নিউ দিল্লিতে। খুবই সুন্দর, পরিষ্কার লাগতেছে আমার কাছে যথেষ্ট। আমি আসলে যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগতেছে আমার কাছে শহরটা। ছিমছাম এবং পরিষ্কার নগরী। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে নিউ দিল্লি গেটের আশেপাশে, তো ইন্ডিয়া গেট যেটাকে আসলে বলে। তো ইন্ডিয়া গেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি নিজামুদ্দিনের দিকে। আমরা মাত্র নামলাম সিএনজি থেকে। সুন্দর নার্সারির এখানে সিএনজি আমাদেরকে নামায় দিল। তো এখন আমরা হুমায়ুন টম্ব খুঁজতেছি। মূলত হুমায়ুন টম্বের গেটে নামাইতে বলছিলাম, কিন্তু আমরা চিনি না তো আসলে সুন্দর নার্সারি এখানে নামাই দিছে। তো সমস্যা নেই, এই সুন্দর নার্সারি এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে এখন হাতের বায়ে গেলে হচ্ছে হুমায়ুন টম্ব। তো যাচ্ছি হুমায়ুন টম্বের দিকে। হুমায়ুন টম্ব বোধহয় খোলা, ওনারা বললো সকাল 6টা থেকে সব খুলে দেয়। তো দেখি হুমায়ুন টম্বটা কেমন লাগে। আমি তো হিন্দি পাই না, আমি ইংলিশে বলতেছিলাম। আচ্ছা, মূলত এখানে ভিডিও করা নিষেধ, আর যদি ভিডিও করতে হয় তাহলে হচ্ছে 25 রুপি করে চার্জ করে। 25 রুপি দিয়ে একটা টোকেন কেটে এরপরে ভিডিও করতে হয়। আর টিকিটের দাম হচ্ছে 40 রুপি করে ইন্ডিয়ান, আর 600 রুপি করে হচ্ছে ফরেনার। তা আমরা ইন্ডিয়ান সেজে হিন্দিতে কথা বলে 40 রুপি করে টিকিট কেটে ঢুকে গেলাম। হুমায়ুন টম্ব মানে হচ্ছে, এটা হচ্ছে হুমায়ুনের সমাধিস্থল। সম্রাট হুমায়ুনের স্ত্রী সম্রাট হুমায়ুন মারা যাওয়ার পরে এই পুরো টম্বটা তৈরি করে। তো মূলত হুমায়ুন টম্বের ইতিহাসটা আসলে আমি খুব একটা জানি না, তবে যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করছি। হুমায়ুন ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট। হুমায়ুন 1508 সালের 17 মার্চ কাবুলে জন্মগ্রহণ করেন। হুমায়ুনের জন্ম সেই সময়কালে যখন তার পিতা বাবর তার রাজ্য সম্প্রসারণের চেষ্টা করছিলেন। হুমায়ুন একটি নতুন ও অস্থিতিশীল সাম্রাজ্যের উত্তরাধিকার ছিলেন। 15 বছর যুদ্ধ কাটিয়ে হুমায়ুন তার পিতার সাম্রাজ্য পুনর্গঠন করেন। আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত একটি বিশাল সাম্রাজ্য রেখে গেছেন সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের সমাধি দিল্লির পূর্ব অংশে অবস্থিত। হুমায়ুনের সমাধি এখন পর্যন্ত সবচেয়ে ভালো সংরক্ষিত মুঘল আমলের স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি অন্যতম স্তম্ভ। হুমায়ুনের সমাধি ভারতের মুঘল স্থাপত্যের সর্বপ্রথম নিদর্শন। সম্রাট হুমায়ুনের সমাধির স্থাপত্যে পারস্য স্থাপত্য এবং ভারতীয় স্থাপত্য ঐতিহ্য উভয়ের বিবরণ রয়েছে। খিলানযুক্ত আলকোট করিডোর এবং উচ্চ ডবল গম্বুজ পারস্যের প্রভাব লক্ষ্য করা যায়। অন্যদিকে ভারতীয় ঐতিহ্যের কিয়স্ক তৈরিতে অনুপ্রাণিত করেছে। কিয়স্কগুলি এটিকে দূর থেকে পিরামিডাল রূপরেখা দেয়। হুমায়ুনের সমাধিটি মিরক মির্জা গিয়াত হুমায়ুনের প্রথম স্ত্রী এবং প্রধান সহধর্মিণী সম্রাজ্ঞী বেগা বেগমের নির্দেশে তৈরি করা হয়েছিল। হুমায়ুনের সমাধির নির্মাণ কাজ 1565 সালে শুরু হয় এবং 1572 সালে শেষ হয়। হুমায়ুনের সমাধি নির্মাণে 1.5 মিলিয়ন টাকা খরচ হয়েছিল সেই আমলেই। সম্রাজ্ঞী বেগা বেগম তার স্বামীর মৃত্যুতে এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি তার সমগ্র জীবনকে একটি উদ্দেশ্য, অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত একটি স্থানে হুমায়ুনের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণের আয়োজন করেন। এটা হচ্ছে সম্রাট আকবরের একটা কুয়া ছিল, 570 সালে তৈরি করা। এই কুয়াটা মূলত এখান থেকে পানি উত্তোলন করতো ওই সময়। এখনও সেই কুয়াটা আছে, এখনও এটা ডিসকার্ড করা হয় নাই। আমি ভিতরে পানি দেখতেছি, বাট যদিও এটা এখনও পরিত্যক্ত, ব্যবহার হয় না, কিন্তু এই কুয়াটা বিশাল, অনেক বড়। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না আর কি। ঘোরাফেরা হয়ে গেল।
এখানে হুমায়ুন শাহর টম্বে। তো এখন আমরা বের হয়ে এখন যাব হচ্ছে ঈসা খাঁর টম্বে। ঈসা খাঁর টম্বের পরে আমরা যাব হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরগায়। চলুন যাওয়া যাক। একটা প্রায় 1547 থেকে 48 সালে ঈসা খান জীবিত থাকা অবস্থাতেই নিজের এই সমাধিটি তৈরি করেন। পুরো সমাধি কমপ্লেক্সটির চারপাশে দেয়াল দ্বারা আবৃত। ভেতরের দিকে দেয়ালগুলোর মাঝে খোপ খোপ করা রয়েছে। 1548 সালে 95 বছর বয়সে দাপটের সাথে পৃথিবীতে বিচরণ করার পর তার নিজের তৈরি এই সমাধিতে সমাধিস্থ হন আফগান এই ক্ষমতাধর ব্যক্তি। ভেতরের দিকে ঢোকার মুখে দাঁড়ালেই এক পলকে সমাধি, তার চারপাশের অষ্টাভুজাকৃতির বাগান ও পাশের মসজিদটি সহ পুরো কমপ্লেক্সটি দেখে নেওয়া যাবে মিনিট দশকের ভেতরেই। 2011 সালে বিভিন্ন অংশ রিস্টোর করার পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সো আমরা এখন চলে আসছি ঈসা খাঁর টম্বে। ঈসা খাঁর টম্বটাও মূলত টম্ব মানেই হচ্ছে কবর, যেটাকে বলা হয় সমাধিস্থল। তো এটা হচ্ছে ঈসা খাঁর সমাধিস্থল। একটা জিনিস ভেবে আমি খুব অবাক হচ্ছি, মূলত এগুলো সব পাথর দিয়ে তৈরি, অনেক বড় বড় হেভি পাথর দিয়ে। আমি খুব কিউরিয়াস যে আসলে এগুলো তৈরি করছে কিভাবে। যদিও হিস্ট্রি ঘাটতে হবে, ইতিহাস জানলে হয়তো বুঝতে পারবো যে এগুলো কীভাবে তৈরি করছে। বাট খুব চমৎকার স্থাপত্য, পাথর দিয়ে তৈরি, লাল পাথর আছে। আমি সেই পাথরগুলোকে কী পাথর বলা হয় আমি জানি না, বাট খুবই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে ঈসা খাঁর আমলের মসজিদ। এই মসজিদটা এখন পরিত্যক্ত, এখানে এখন কেউ নামাজ পড়ে না, বাট এটা সরকার সংরক্ষণে রেখেছে। তো এটা পর্যটন কেন্দ্র হিসেবেই আসলে পুরোটা বিবেচনা হয়। এই হুমায়ুন টম্ব, এরপরে হচ্ছে ঈসা খাঁর টম্ব, এরপরে হচ্ছে আমরা শিব টেম্পল দেখালাম, মোটামুটি সবগুলোই এখন পর্যটক কেন্দ্র হিসেবে মূলত বিবেচনা করা হয়। খুবই সুন্দর এবং ছিমছাম পরিবেশ। আপনি এসে ঘুরে অনেক আনন্দ পাবেন, এটা মোটামুটি শিওর। কারণ পরিবেশটা খুবই ভালো। যদিও দিল্লিতে এয়ার পলিউশনটা একটু বেশি, তবে খুবই সুন্দর চমৎকার এলাকা। আমরা এখন হুমায়ুন টম্বের ঠিক পাশে একটা বাগান আছে, গার্ডেন। এই গার্ডেনে ঢুকছি, কী যে সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে। মর্নিংটা একদম ফ্রেশ মনে হচ্ছে, দেখেন। সকাল থেকে তো আসলে এখনও নাস্তা করি নাই, নাস্তা না করে আসলে ঘোরাফেরা করতেছি। নিজামুদ্দিন আউলিয়ার দরগার সামনে আসলাম। দরগার ভেতরে ঢোকার আগে চিন্তা করলাম নাস্তাটা করে নিই, নাস্তাটা করে এরপর দরগার ভেতরে ঢুকবো। আমি জানি না এখানে মহিলা এন্ট্রেন্স আছে কি না, যদি না থাকে তাহলে হয়তো একটু চ্যালেঞ্জ হবে, কারণ শশীকে আসলে কোথায় রেখে যাব। তো দেখি কি করা যায়। নাস্তা অর্ডার করেছি, নাস্তা আসুক। আচ্ছা, আমরা একটা চিকেন কিমা অর্ডার করেছি, এই চিকেন কিমা আসছে। আর হচ্ছে সবজি অর্ডার করেছিলাম, এই যে সবজি আসছে। আর সাথে এখানে আসলে লুচির মতো ছোট ছোট পুরি পাওয়া যায়, তো সেটা অর্ডার করেছি আর কি। খাই, দেখি লোকাল ফুড খেয়ে দেখি কেমন লাগে। চমৎকার পুরি, খুবই সুন্দর। লুচি ছোট ছোট, খুব সফট নরম। সকালের নাস্তা শেষ করেই আমরা চলে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরগার ভেতরে। নিজামুদ্দিন মূলত বিশ্বের বিখ্যাত সুফি সাধকদের অন্যতম নিজামুদ্দিন আউলিয়ার এই দরগা, যা দিল্লিতে অবস্থিত। দরগাহে প্রতি সপ্তাহে হাজার হাজার মুসলিম সহ হিন্দু, খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মের মানুষরা পরিদর্শনে আসেন। নিজামুদ্দিন দরগা কমপ্লেক্সের মধ্যে সুফি কবি আমির খসরু ও মুঘল রাজকুমারী জোহানারা বেগমের সমাধিও অবস্থিত। ইনায়াত খানের সমাধিও দরগার
কোণার কাছাকাছি অবস্থিত। দরগার পার্শ্ববর্তী এলাকা এই সাধকের নামে নামকরণ করা হয়েছে। নিজামুদ্দিন সার্কেলে বঙ্গলাল মাহাল এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধিসৌধ, চৌসাখাত খাম্বা, মির্জা গালিবের সমাধি, বোরা খাম্বা, সবুজ বুর্জ, মঈনুদ্দিন চিশতির সমাধি, জাহানারা বেগমের সমাধি ইত্যাদি। তো নিজামুদ্দিন আউলিয়ার দরগা থেকে আমরা ঘুরে ফিরে বের হলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে খান মার্কেট। খান মার্কেটে যাব হচ্ছে মূলত ওদের ব্র্যান্ড শপগুলো একটু দেখার জন্য, একটু ঘোরাফেরা করার জন্য, প্লাস কিছু যদি কেনাকাটা করার জন্য পছন্দ হয় তাহলে হয়তো তখন কিনবো। তো যাওয়া যাক খান মার্কেট। দিল্লিতে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এরা প্রতিটা সিগন্যাল মানে দেখেন, এই জিনিসটা ভালো লাগছে, সিস্টেমেটিক এবং সবাই নিয়মকানুন মানে, আইন মানে, এটা খুব ভালো, চমৎকার। এই প্র্যাকটিসটা আসলে আমাদেরও করা উচিত। নিজামুদ্দিন আউলিয়ার দরগা থেকে আমরা উবার নেওয়ার ট্রাই করেছিলাম। উবারে 180 রুপিয়া আসে, আর তাই আমরা আবারও সিএনজি নিলাম, অটো সিএনজি। এটাতেই মোটামুটি একটু রিজনেবল প্রাইসে ঘোরাফেরা করা যায়। 70 রুপি দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে খান মার্কেটে নিজামুদ্দিন আউলিয়া দরগা থেকে। ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটারের মতো। তো 4 কিলোমিটার রাস্তা সিএনজিতে 70 রুপি ফাইন, এভারেজ, চলো যাচ্ছি। আচ্ছা, আমরা নেমে গেছি খান মার্কেট, এখন আছে হচ্ছে খান মার্কেট। এটা হচ্ছে মূলত একটু আভিজাত এলাকা। আভিজাতের শপিং যারা করতে চান তারা খান মার্কেটে আসতে পারেন। তো দেখি খান মার্কেটটা ঘুরে কেমন লাগে, আপনাদেরকেও একটু দেখাই। তুমি যে কস্টা কফিতে যেতে চাইছিলে, এই যে কস্টা কফি। মামনি এবার বলে দিয়েছে কোনো কফি কোনো চা তুমি কিনবে না। গ্লোবাল গ্যাজেটস, সুন্দর ক্রিসমাস। তো খান মার্কেট ঘোরাফেরা করলাম। মূলত খান মার্কেটে যেটা বুঝলাম, এটা হচ্ছে একটা এক্সপেন্সিভ শপিং এরিয়া। আপনি যদি আসলে ব্র্যান্ডেড সব প্রোডাক্ট, মানে আপনি যদি ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কেনাকাটা করতে চান তাহলে খান মার্কেট আপনার জন্য খুব উপযুক্ত একটা প্লেস। তবে মোরওভার আমি যদি আমাদের দেশের সাথে কম্পেয়ার করতে চাই, অনেকটা গুলশানের ডিসিসি মার্কেটের মতো, একদম কাছাকাছি বলা যায়। প্রায় 90% মিল আছে ডিসিসি মার্কেটের সাথে। বাট সুন্দর প্লেস, মোটামুটি অনেক বিশাল সুপরিসর এরিয়া, এবং সকল ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। কিছুটা এক্সপেন্সিভ, যদি আপনার প্ল্যান থাকে ব্র্যান্ড প্রোডাক্ট কিনবেন তাহলে খান মার্কেট হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট প্লেস, ঘুরে দেখে যেতে পারবেন। খান মার্কেট ঘোরাঘুরির পরপরই আমাদের গন্তব্য ছিল দিল্লির জনপ্রিয় প্লেস কনট প্লেসের দিকে। কনট প্লেস দিল্লি শহরের সবচেয়ে বিখ্যাত বাণিজ্যিক এবং শপিং হাব এবং রাজধানীর স্পন্দিত হৃদয় বলা হয় এই কনট প্লেসকে। আপনার দিল্লি ভ্রমণের সময় কনট প্লেস পরিদর্শন আপনার আবশ্যক তালিকায় অবশ্যই রাখতে হবে। 1920-এর দশকে নির্মিত কনট প্লেস দিল্লিকে স্থপতি রবার্ট টড রাসেল একটি অভিজাত শপিং সেন্টার হিসেবে ডিজাইন করেছিলেন, এবং 1995 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামানুসারে এর নামকরণ করা হয়েছিল রাজীব চক। কনট প্লেস সিপি নামে বেশি পরিচিত। ভারতের অন্যতম বিখ্যাত বাণিজ্যিক, আর্থিক এবং শপিং হাব হচ্ছে এই কনট প্লেস। এটি নতুন দিল্লিতে অবস্থিত এবং শহরের একটি গর্বের জায়গা। কনট প্লেস এলাকাটি দুটি ঘনকেন্দ্রিক বৃত্তের চারপাশে তৈরি করা হয়েছে, অভ্যন্তরীণ এবং বাহিরের বৃত্ত, যা রাজকীয় সাদা হলওয়ে স্তম্ভ দ্বারা সজ্জিত। এর বৃত্তাকার স্থাপত্যের কারণে আপনি সহজেই দিল্লির মানচিত্রে সিপি শনাক্ত করতে পারবেন, মানে কনট প্লেসকে খুব সহজে শনাক্ত করতে পারবেন। তো সারাদিন তো ঘোরাফেরা অনেক হলো, এবার খাওয়া দাওয়ার পালা। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম, এখন লাঞ্চে আসছি। তো আমরা অর্ডার করেছি হচ্ছে প্লেন রাইস, আর হচ্ছে ডাল মাখানি, সাথে হচ্ছে বাটার চিকেন, সাথে সালাদ। তাদের পরিবেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, সুন্দর একটা প্লাস্টিক ডিশ দিয়েছে খেতে। এখানে আমি রাইস নিব, আমি কারি নিব আর খাবো। খাবারের মান কেমন হবে জানি না, দেখি খেয়ে দিয়ে কেমন লাগে। এটা হচ্ছে ফ্লেভার রেস্টুরেন্ট, এটা পাহাড়গঞ্জে পড়েছে। পাহাড়গঞ্জ আমি যে হোটেলে উঠেছি সিটি স্টার, ঠিক তার পিছনের রোডে। তরকারির গ্রেভিটা কিন্তু খুব চমৎকার, দেখেন, অসাধারণ।
আশা করতেছি খেয়ে অনেক ভালো লাগবে। চমৎকার। ওকে, লেটস ট্রাই। আমি হাত দিয়েই খাবো, হাত দিয়েই খেয়ে কমফোর্ট। টেস্টটা ভালো, চমৎকার। তো খাওয়া তো শেষ, খাবার মোটামুটি যথেষ্ট ভালো ছিল, আমার কাছে স্বাদ অনেক ভালো লাগছে। তো আচ্ছা, বিল চলে আসছে। টোটাল আমাদের দুজনের জন্য আসছে হচ্ছে 551 রুপি। তো এটার বাটার চিকেন নিয়েছে হচ্ছে 195 রুপি, সফট ড্রিঙ্কস আমি যেটা নিয়েছি সেটা 50 রুপি, ডাল মাখানি 160 রুপি, আর প্লেন রাইস 60 রুপি করে দুটো 120 রুপি, টোটাল হচ্ছে 551 রুপি। সো ওভারঅল মোটামুটি ভালো ছিল, এভারেজ। তো দুজনের 551 রুপি হিসেবে যদি আমি আজকের প্রাইসেও যদি হিসাব করি আমাদের বাংলাদেশি টাকায় কত টাকা পড়লো দুজনের খেতে, তাহলে হয়তো আমি দেখব 551 গুণ 1.3, 700 টাকা। সো ইটস ফাইন, 350 টাকা মাথা পিছু, খাবার ভালো ছিল। Your shop name? Lahore Watch. Lahore Watch. Nice. Yeah, ma'am. Box. Helix. আচ্ছা, আমরা ঘুরতে আসছি হচ্ছে এখন কারোলবাগ মার্কেটে। তো কারোলবাগ মার্কেটে এসে ঘড়ি কিনলাম। আমার ইন্ডিয়ার ঘড়িগুলো খুব পছন্দ, স্পেশালি এখানে যে ঘড়িগুলো পাওয়া যায়, যেমন টাইটান আমার খুব পছন্দের ব্র্যান্ড, ফসিল আমার খুব পছন্দের ব্র্যান্ড। আমি টাইটানের একটা ওয়াচ কিনলাম, সুন্দর একটা ওয়াচ। আরেকটা কিনতে হচ্ছে হেলিক্সের, দুটো ওয়াচ কিনলাম। তো ইন্ডিয়াতে মোটামুটি আসলে ঘড়ির দাম কিছুটা কমই বলা যায় তুলনামূলক, আমাদের সাথে তুলনা করতে গেলে। আমাদের তো আসলে ওই যে ট্যাক্স ভ্যাট সব কিছু মিলিয়ে একটু বেশি পড়ে যায় আর কি। আর এখানে আসলে হয়তো সেটা তুলনামূলক অতটা লাগে না, তাই এজন্য একটু দাম কম পড়ে। টেক এ পিকচার। সো আসলে ইন্ডিয়াতে আসছি আর কিছু কসমেটিক কিনবো না, এটা তো হতে পারে না। এখানে একটা কসমেটিক শপে আসছি। হোয়াট ইজ ইউর শপ নেম? Amarjit Cosmetics. আমরা আমারজিৎ কসমেটিক শপে আসছি। এটা হচ্ছে ইয়েতে নিউ দিল্লিতেই কারোলবাগে পড়েছে। কারোলবাগের যেই পাইকারি মার্কেটটা আছে এখানে আসছি আর কি। আমি বেশ কিছু কসমেটিক কিনলাম, ইন্ডিয়ান প্রোডাক্ট এবং বাইরেরও কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট কিনলাম, যেগুলো দরকার ছিল। আসলে মূলত ইন্ডিয়াতে আসলে এই প্রোডাক্টগুলো কিনতে ইচ্ছা করে, কারণ এখানে অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায়, তো এই জন্য কিনতে ইচ্ছা করে। তো আমি বেশ কিছু প্রোডাক্ট কিনলাম এবং প্রায় 5 থেকে 6 হাজার রুপির কেনাকাটা করছি আর কি। তো আপনি চাইলে আসতে পারেন, এই শপটাতেও আসতে পারেন। আমার কাছে ভালো লাগছে, তাদের আচার ব্যবহার থেকে শুরু করে সব কিছু মোটামুটি ভালো লাগছে। মূলত কারোলবাগ থেকে আসলে অনেক শপিং করলাম, অনেক কেনাকাটা করলাম। যদি আপনার খুব রিজনেবল প্রাইসে কেনাকাটা করার ইচ্ছা থাকে, তাহলে ঢাকার মতো আরেকটা নিউ মার্কেট হচ্ছে কারোলবাগ। দিল্লির এই কারোলবাগে এসে আপনি চাইলে অত্যন্ত রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারেন। আমরা অনেক কেনাকাটা করছি এখান থেকে। সো চিপ শপিং যদি বলেন, তাহলে দিল্লির জন্য চিপ শপিং আমার রিকমেন্ড থাকবে হচ্ছে কারোলবাগের সুপার মার্কেট। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই পর্বটি? যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনার মন্তব্যের অপেক্ষায় আমরা রইলাম। আর যদি ইন্ডিয়ার দিল্লি ট্রাভেল সিরিজের প্রথম পর্বটি দেখে না থাকেন, তাহলে উপরের দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আমাদের দিল্লি ট্রাভেল সিরিজ। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে ঘোরান্টির পক্ষ থেকে একটি চমকপ্রদ এপিসোড। আগামী পর্বে আমরা যাচ্ছি দ্য ম্যাগনিফিসিয়েন্ট তাজমহল। সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত চমকপ্রদ এই প্রেমের নিদর্শন দেখতে আগামী পর্বে অবশ্যই আপনাকে ঘোরান্টির ইউটিউব চ্যানেলের ইন্ডিয়া ট্রাভেল সিরিজে চোখ রাখতে হবে।
ইন্ডিয়ার আগ্রা থেকে ঘোরানটির ইউটিউব চ্যানেলের ইন্ডিয়া ট্রাভেল সিরিজের 3য় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। চোখ রাখুন প্রতি শুক্রবার দুপুর 2টায় ঘোরানটির ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।